অনেকদিন বাদে একদিকে বৃষ্টি, প্রথমে হলো প্রচণ্ড তাপপ্রবাহ, তারপর ঘন ঘন বৃষ্টি, তারপরে এক বিরাট সামাজিক অশান্তি যা প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মা বাবার বুকে দোলা দিয়ে গেছে বেদনা। সেই ধাক্কা সামলেও আমরা এগিয়ে চলেছি, কারণ জীবন মানে এগিয়ে যেতেই হবে। জীবনে কোনোভাবে থেমে থাকা যাবে না, শত প্রতিকূলতার মধ্য দিয়েও সামনের দিকে এগোতেই হবে। তাই আবার মন মিতালিতে আজকে দেখা হলো আমাদের মাধবীর সাথে। অনেক কথাই থেকে যায়, সামান্য একটু সময়ে এক বিরাট বন্ধুত্বকে তো অঙ্ক কষে ধরে রাখা যায় না, তবু কিছুটা চেনা, হারিয়ে যাওয়া কিছুটা স্মৃতি আবার নতুন করে ফিরে ধরার জন্যে এই মনোমিতালিতে প্রয়াস। মাধবী, সর্বপ্রথমে জিজ্ঞেস করি, তুই এখন কোথায় থাকিস? এখন আমি খড়দায় থাকি, রহড়া। খড়দা রহড়া, মানে ওখানেই তোর শ্বশুরবাড়ি? আমার শ্বশুরবাড়ি। আর বাপের বাড়ি কোথায় ছিল? বাপের বাড়ি ব্যারাকপুর। ব্যারাকপুর। তার মানে তোর পড়াশোনা কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর মানে কোন স্কুল? প্রাইমারি? আমার প্রাইমারি স্কুল ছিল তালপুকুর গার্লস, আর হায়ার সেকেন্ডারি হচ্ছে মনমতনাথ বয়েজ। আচ্ছা, মানে তুই আমাদের কলেজ দিলি, আমাদের 8-10 কলেজ যখন ঢুকলি, তারপর কলেজ থেকে এখন তুই কি চাকরি করছিস কিসে? এখন আমি স্কুলে আছি, প্রাইমারি স্কুলে চাকরি। প্রাইমারি স্কুলে। তুই মানে পাস করার কত বছর বাদে চাকরি পেলি? আমি তো 89-এ কলেজ ঢুকলাম, 92-তে পাস করলাম, আমি 98-এ চাকরি পেয়েছি। 98? এর মধ্যে আর কোনো চাকরি না, তার মধ্যে আমি ট্রেনিংটা করছিলাম তো, পাস করার পর বিএসসি করার পর আমি ট্রেনিং করলাম, বিএড, জেবিটি, তখন জেবিটি ছিল, জেবিটি করেছি। তারপর আমি বসে থাকিনি, জেবিটির পরের বছরেই আর কি এই সমস্ত প্রসেসিং চললো চাকরির ব্যাপারে, তারপর চাকরি পেয়ে গেলাম। মানে তাহলে এই দিক দিয়ে তুই বেশ লাকি, মানে বেশি অপেক্ষা করতে হয় না। চাকরি যেমন অপেক্ষা করতে হয়নি, তা বিয়ে করতে অপেক্ষা করতে হয়নি? না, বিয়ে করতে অপেক্ষা করতে হয়নি। আমি 97-এ বিয়ে করেছি, 98-এ চাকরি পেয়েছি, 99-এ আমার ছেলে বাহ, এসেছে। পুরো সিরিয়াল হয়? পুরো সিরিয়াল হয়। এটা খুব দাম ব্যাপার। অনেকে অনেকটা সময় কেটে যায় অপেক্ষা করতে করতে। তুই কি মনে করিস যে জীবনে অপেক্ষাটা কোনো প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে অপেক্ষা। মানে তোর কাছে জীবনে অপেক্ষাটা কি মাহাত্ম্য রাখে? অনেকে তো বলে সবুরে মেয়া ফলে, অপেক্ষা করলে নাকি ভালো জিনিস পাওয়া যায়। তো অপেক্ষা যেমন ভালো, তেমন অপেক্ষা অনেক কষ্টদায়ক, বেদনারও হতে পারে। মানে যে কোনো কিছুই যেটা তুই চাইছিস, সেটা তোর কর্মজীবনে হোক, সংসারী জীবনে হোক, তুই চাইছিস যে চাওয়াটা সামান্য হোক বেশি হোক, সেই চাওয়াটা যদি সাথে সাথে পূর্ণ হয়ে যায়, আর যদি সেই চাওয়াটা দীর্ঘদিন অপেক্ষার পরে পূর্ণ হয়, তাহলে কোনটা থেকে বেশি সুখ? চাওয়াটা অপেক্ষা করে পূর্ণ হলে বেশি আনন্দ পাওয়া যায়, যে অনেক দিন পর চেয়ে চেয়ে পেলাম। আর সাথে সাথে পূর্ণ হয়ে গেলে তো হলো, পেলাম, চেয়েছি পেয়েছি। কিন্তু একটু অপেক্ষা করলে আমার মনে হয় জিনিসটা অনেক মধুর হয়। তো সেই হিসাবে চাকরিতে যখন পেলি তখন তোর বিশেষ আনন্দ পাসনি, পেয়ে গেলি? না না, আমি চাকরি যখন পেয়েছি তখন তো চাকরির অপেক্ষা অনেক দিন থেকে। আমি বিএসসি কমপ্লিট করার পর থেকেই ভেবেছি চাকরি করব, চাকরি ছোটবেলা থেকেই ভেবেছি চাকরি করব। আচ্ছা, ছোটবেলা থেকে? সেই অপেক্ষা তো আমার অনেক দিনের না, চাকরি ছোটবেলা থেকে করব ভেবেছি, সেইটা চাকরিটা যখন আমি পেলাম তাহলে তো অনেক দিন হলো না। আমি তো বিএসসি কমপ্লিট করার পর আরো 3-4 বছর পর চাকরি পেয়েছি। মানে তুই ছোট থেকেই ভেবেছিস যে তুই চাকরি করবি আর টিচারই করবি, এটাই ভেবেছিস? টিচারই করব, প্রথমে ভেবেছিলাম ডাক্তারি পড়বো, তো সেটা যখন হলো না তখন ভেবেছি টিচার হব, তো টিচারই করবো ভেবে আমি টিচারের ওই পথে এগোলাম আর কি।
তো মনে পড়ে চাকরি যখন তুই নিউজটা পেলি পেপারে, রোল নাম্বার মিলিয়ে দেখলি চাকরিটা হয়েছে নাকি? না, আমাদের ওরকমভাবে চাকরি হয়নি। আমাদের ওই বায়োডাটা সব জমা দিতে হয়েছিল এক্সচেঞ্জ অফিসে। তো এক্সচেঞ্জের মারফত আমাদের চাকরি হয়েছিল, বাড়িতে চিঠি এসেছিল, ইন্টারভিউ চিঠি এসেছিল, আমরা তখন ইন্টারভিউ দিয়েছিলাম বারাসাতে কাউন্সিল অফিসে, ওখান থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে তুই প্রথম কাকে এসে বললি? অ্যাপয়েন্টমেন্ট মানে বিশাল ব্যাপার। প্রথমে অ্যাপয়েন্টমেন্ট আসলো আমার হাজব্যান্ডে, মানে আমার তখন বিবাহিত, মানে তার আগে আমরা কিন্তু জমা দিয়েছিলাম সব কিছু। তো এবার আমরা যখন চাকরিটা পাইনি, বিয়ে আমাদের হয়ে গেল, তারপর বিয়ের পর আমাদের চাকরি। তো আমার হাজব্যান্ড বিয়ের আগে বেকার অবস্থাতেই বিয়ে করেছে, ওরা নিজেরাই বিয়ে করেছি বেকার অবস্থাতেই। মানে তারপর কবে খুঁজে পেলি, কোথা থেকে খুঁজে পেলি? আমরা পরীক্ষা দিয়ে তুই চাকরি না, পরীক্ষা দিয়ে আমি ট্রেনিং নিয়ে আসার পর 1 বছর বাড়িতে ছিলাম, তখন আমি একটা প্রাইভেট স্কুলে পড়াতাম। সেই স্কুলে তাপস দাও পড়াতো। তো ওরা এইভাবে আমাদের যোগাযোগটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যখন আমরা বিয়ে করি তখন ওর চাকরি ছিল না, কিন্তু মিশনে পার্ট টাইম জব করতো মিশনে, এই আমাদের রহরা রামকৃষ্ণ মিশনে। আর আমার শ্বশুরমশাই তো রহরা রামকৃষ্ণ মিশনের টিচার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেইভাবে বিয়ে হয়েছিল আমাদের। তারপর চাকরি পেলাম আমরা। তো চাকরি প্রথমে ও পেয়েছে, ওর ইন্টারভিউ কল এসছে। তো আমি তখন ওকে বললাম, তোমার যখন ইন্টারভিউ কল এসছে তাহলে ব্যারাকপুরে আমি গিয়ে দেখি, আমারও নিশ্চয়ই এসছে। তখন ও বললো ঠিক আছে যাও। তারপরে তালপুকুরে পোস্ট অফিসে গিয়ে আমি খোঁজ নিলাম, হ্যাঁ আমারও চিঠি এসছে। তখন এইবার দুজনে চাকরি পেয়েছি একসাথে, কাকে কে নিয়ে যাবে। তো আমার শ্বশুরমশাই গেল আমাকে নিয়ে আমার জায়গায়, আর আমার বরকে নিয়ে গেল আমার ছোটো নন্দায়, নিয়ে গিয়ে সেই আমাদের এসআই অফিস, সেখানে জয়েন করার ব্যাপার ছিল, আমরা জয়েন করি। এটা বেশ দারুণ ব্যাপার না, দুজনে একসাথে চাকরি, একসাথে চাকরি, একদিনে জয়েন, একসাথে বেরোবো, কি অবস্থা। আর চাকরির প্রথম অনেক দূরে পেয়েছি, তো সে শুধু যাওয়া আসাটাই সকালে 7টার সময় বেরোতাম, সন্ধ্যে 7টায় ফিরতাম, ওই খেয়ে দিয়ে যেতাম আর এসে খেয়েই শুয়ে পড়তাম, তার মাঝখানে আর কোনো কথা নেই। এত ক্লান্ত লাগতো এত জার্নি করে, খুব আনন্দও ছিল। মানে এই যে তোরা স্বামী স্ত্রীতে 1 বছর বাদে দুজনে একসাথে চাকরি পেলি, এই যে 1 বছর ধরে যে স্বপ্ন দেখলি আর 1 বছর বাদে একসাথে দুজন চাকরি পাওয়ার পরে যে স্বপ্ন দেখলি, দুটো স্বপ্নের মধ্যে কোনো ফারাক ছিল? ফারাক বলতে 1 বছর ধরে ভাবছি কবে চাকরি পাবো, তারপর যখন চাকরি পেলাম তখন তো ভীষণ আনন্দ। তখন তো আর কিছু করতে বাধা নেই, যখন চাকরি পাইনি তখন অনেক কিছুই বাধা ছিল, যে চাকরি নেই, হাজব্যান্ড সেরকম চাকরি করে না, আমিও কিছু করি না, এটা সেরকম ছিলাম। তবে শ্বশুরবাড়িতে আমি তো একাই বউ, মানে আমার হাজব্যান্ড একা, তো আমার শ্বশুরবাড়িতে যথেষ্ট আদর যত্ন ছিল, খুব একটাই ছিল না। তা এখন চাকরি পাওয়ার পর তো আরও, আমার শাশুড়ি চাকরি যখন ইন্টারভিউ এলো তখন আমার শাশুড়ি আমার দরজা বন্ধ করে ঘরে ঢুকিয়ে দিয়ে, যাও পড়ো, তোমার চাকরি পরীক্ষা দিতে যেতে দরজা বন্ধ করে দিত, তোমার কোনো কাজ করতে তুমি পড়াশোনা। বিরাট সাপোর্ট পেয়েছি, বিরাট সাপোর্ট। আমার শাশুড়ি খুব পছন্দ করতো যে বউ চাকরি করবে। আর আমার ছেলে মেয়েকে তো শাশুড়ি মানুষ করেছে, এখন তিনি নেই, কিন্তু উনি মানুষ করেছে। আমি তো চাকরিতে সেই সকালে চলে যেতাম, রাতে ফিরতাম, তো সারাদিন ওর ঠাকুমাদের কাছেই ছেলে মেয়ে থাকতো। এটা দিয়ে বিরাট সাপোর্ট পেয়েছি, বিরাট সাপোর্ট, যে শাশুড়ি থেকে বলছে। অবশ্য অনেকে করে, কিন্তু এটা খুব একটা সচরাচর বা সহজলভ্য ব্যাপারটা নয়। না, কোনো স্বার্থ ওনার ছিল না যে আমি চাকরি করে এনে ওনার হাতে সব টাকা পয়সা দেবো, এই স্বার্থও ছিল না। কিন্তু উনি চাইতেন ওনার বৌমা চাকরি করুক, এটা কিন্তু চাইতেন। তো এই যে স্কুলে তোরা চাকরি করছিস, দুজনেই তো একই রকমভাবে এনগেজমেন্ট, তো একই রকম এনগেজমেন্টের ফলে তোদের অলস সময় তাহলে কখন পাস? অলস সময় বলতে আমাদের যেহেতু আমি স্কুল, আরে মেয়েদের সময়, আজকে স্কুল নেই কিছু নেই এরকম সময়, হয়তো যেহেতু আমরা স্কুলে চাকরি করি তা আমাদের ছুটি ছাটাটা একসাথেই মেলে এবং আমরা সেইভাবেই অলস সময়টা কাটাতে পারি। আর একই প্রফেশনে থাকে অনেক সুবিধে আছে, ও আমাকে বুঝতে পারে, আমি ওকে বুঝতে পারি যে আমাদের কাজের প্রেশার কেমন, ও বুঝতে পারে। আমরা যে দুজনেই হেড পোস্টে আছি, ফলে আমাদের চাপটা অনেক বেশি এবং আমার অনেক কাজ ও করে দিতে পারে,
অন্য পোস্টে থাকলে, অন্য জায়গায় থাকলে হয়তো এই ব্যাপারটা বুঝতো না। আমার যদি দেরি হয় স্কুলের পরেও আমায় কাজ করতে হয়, সেটাও বোঝে যে হ্যাঁ এই কাজগুলো থাকে। ওও যেহেতু একই পোস্টে আছে এবং একই প্রফেশনে আছে, তাই দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ভালো। এই যেমন স্কুল তো ছুটি পড়ে যায়, দুজনের স্কুল ছুটি, দুজনের ছুটি পড়লো একই রকম ভাবে, একইভাবে আমরা বেড়াতে ঘুরতে যেতে পারলাম। তাহলে এই যে মানে কোথাও যাবার নেই, কিছু কেনাকাটি করার নেই, বাজার যাবার নেই, একটা পুরো নিরবিচ্ছিন্ন একটা অবসর। নিরবিচ্ছিন্ন অবসর হলে কী করিস? ঝগড়া করিস নিজেদের মধ্যে নাকি? না, তো সময়টা কাটাস কীভাবে? তো মানে অলস সময় কাটাতে তুই কী করতে পছন্দ করিস? আমি তো গান শুনতে ভালোবাসি। গান শুনতে ভালো? আমি গান শুনি, তারপরে ওই ছেলে মেয়ের পেছনে গেছে না, ছেলে তখন বাইরে, মেয়ে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, মেয়ের পেছনে যায় না। তো আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি ঘুরতে, আর দূরে তো ঘুরতে যাই, আর যখন ভালো লাগে না নিজেরাই একটু বাইকে করে চলো একটু গঙ্গার পাড়ে যাই, চলে গেলাম একটু ব্যারাকপুরে, এরকম যাই। বোঝা যাচ্ছে মিয়া বিবি কিন্তু খুব দারুণ, দুজনে একই জায়গায় আছে, বেশ ইচ্ছা আছে গঙ্গার পাড়ে যাই। বাহ বাহ, বেশ রোমান্টিক যাই যখন তখন। এরকম রোমান্টিক ব্যাপার থাকাটা। গান্ধীঘাটে চলে যাই এখনো, আমরা এই তো কিছুদিন আগে চলে গেছিলাম গান্ধীঘাটে। হ্যাঁ, এখনো কি, এখনো অসুবিধা কিছু নেই। লোকে বলে এখনই ফ্রি, মানে হিসাব মতো ছেলে মেয়েদের বড় যাওয়ার পরে আমাদের তৃতীয় অধ্যায়, এখন একটু সময় আছে হাতে, আমাদের তৃতীয় অধ্যায় বলতে হবে। তো ঘুরতে যাস, মানে ঘুরতে গেলে মানে তো পছন্দের জায়গা কি, পাহাড় না জঙ্গল না সাগর? আমার সমুদ্রই ভালো লাগে, আমার হাজবেন্ডেরও সমুদ্রে ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, দুজনেই সব কিছু একই মিল। হ্যাঁ, অনেককে মিলে যায়। এমনকি ওর স্কুলের কোনো এর সঙ্গে আমার স্কুলের জিনিসও মিলে যায়। যেমন কোনো দিন হয়তো ওর স্কুলে কেউ খাওয়াবে, কোনো তিথিভোজ হবে, ওর স্কুলের বাইরে থেকেও খাওয়াবে, পরে একদিন দুদিন পরেও দেখবো আমার স্কুলেও কেউ খাওয়াবে, এরকম মিলে যায়। ওর স্কুলে একজন টিচার পেলো, ভাগ্যবান, এবং আমার স্কুলেও পরে কিছুদিন পরে দেখলাম দুজন টিচার চলে এলো। এইরকম দেখি যে ওর স্কুলে এখন 9 জন টিচার, আমার স্কুলেও এখন 9 জন টিচার, এরকম হয়ে যায় কি, খুব মিল হয়ে যায়। এখন কতদিন এই মিলটা থাকবে সেটাই চাইছি। হ্যাঁ, চাই যে জীবনের শেষ দিন পর্যন্ত এরকম না, তাই তো সবাই তাই কামনা করবে। 27 বছর আমাদের বিয়ে হয়ে গেল, এর মধ্যে ঝগড়াঝাটি, জানি না বলে সব সংসারে খুব ঝগড়া, হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হয় নাহলে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় না। আরো 23 বছর কাটুক, একটা বেশ কি বলে গোল্ডেন জুবিলি হোক, গোল্ডেন জুবিলি যারা দারুণ বড় ট্রিট হবে, আমরা সব আসবো, যদি কাটাতে পারি তাহলে অবশ্যই কাটবে না, ট্রিট হবে সবার জন্য। তোর এই জীবনে এই যে তুই এরকম চলছিস, তোর এমনি এছাড়াই সংসার, স্কুল, এর অতিরিক্ত তোর কোনো শখ কিছু করার? গান শুনতে ভালোবাসি? হ্যাঁ, আমি এনজিও করি, আমার সেইখানেও কিছুটা সময় দিই, আর আমার ভবিষ্যতে ইচ্ছা আছে কিছু করার, মানে আমার একটা ইচ্ছা আছে জানিস তো, যে বয়স হয়ে গেলে তো মানুষের ছেলেমেয়েরা একটু দূরে চলে যায়, তাদের ধরো বুড়ো বুড়ি থাকলো, বা বুড়ি একা বা বুড়ো একা, তাদের দেখার লোক থাকে না। তো আমার ইচ্ছা আছে আমি একটা গ্রুপ বানাবো, যাতে করে সেই সমস্ত ইয়াং ছেলেমেয়েরা তাদের হেল্প করবে, যেমন ওষুধটা এনে দেওয়া, তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এরকম একটা গ্রুপ বানাতে চাই আমার রিটায়ারমেন্টের পর। যে কোনো কিছুই করা প্রাথমিকভাবে হয়তো প্রতিবন্ধকতা এলেও ভালো কিছু করতে গেলে আস্তে আস্তে অনেককেই খুঁজে পাবে। এই যে আমাদের যে মেয়েরা, আমাদের ঘরের মেয়েরা, এই আমাদের বন্ধু বান্ধবীরা, এই যে বয়সটা গোল্ডেন জুবিলি পাস করে হঠাৎ করে সংসারে একটা অবসর, এই অবসর থেকে আবার অনেকের মনে খুব নিরাশা জন্মায়, হতাশা জন্মায়। তার থেকেও কিন্তু এটাও কিন্তু মানে একটা বেশ কঠিন ব্যাধি, মনোব্যাধি হয়ে দাঁড়ায়, এবং অনেকে এই নিয়েও কাজ করে, এই মানসিকভাবে তাকে পুনরুদ্ধার করা, এই নিয়েও কাজ করে। যেমন এই দেখেছিস আমাদের গ্রুপে একটা মেয়ে আছে, এই তনিমা বলে, তনিমা এই জিনিসটা নিয়ে কাজ করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে তোর এই জীবনে, যে জীবনে তুই পার করছিস, তুই ছোটবেলায় কার কাছে বেশি মার খেতিস? ছোটবেলায় তুই কি শান্ত ছিলি?
আমি খুব শান্ত ছিলাম, মার খুব আচ্ছা। কমই খেতাম, তা বলে বকাবকি যা খেতাম মার কাছ থেকে খেতাম। ডাকনাম কি ছিল তো? আমার একটাই নাম মাধবী, আমার মা মাধু মাধু করে ডাকতো। মাধু মাধু করে ডাক। তাহলে তুই মা বেশি মারতো না? মাই বকাবকি যা করতো মাই করতো, বাবা তো কিছুই করতো না। তো এই যে আজকে আমরা তো সব মা বাবা হয়েছি, আজকে তুই মা বাবার পরে তোর কি মনে হয় তোর জীবনে কার প্রভাব বেশি পড়েছে, বাবা না মা? মার জন্যই আমরা এত দূর এগোতে পেরেছি। আমার মা ছিল, মা চাইতো যে আমরা সবাই জীবনে উন্নতি করি, দাঁড়াই। তো আমরা চার ভাই বোনকেই মা মোটামুটি সেটেল করে দিয়েছে। আমার দাদা দুই ভাই এয়ারফোর্স জয়েন করেছিল, তারা এয়ারফোর্স থেকে করে রিটায়ার করে এখন দুজনেই ব্যাংকে আছে, আর আমি তো স্কুলে। আর আমার বোনও শিক্ষিত, কিন্তু সে একটা দুঃখজনক ঘটনা হচ্ছে সে সেরিব্রাল হয়ে এখন অসুস্থ। তাই সেও স্কুলে ছিল, এখন বাড়িতেই আছে। তো এই যে জীবনটা তুই পার করছিস এখন, তুই কি মনে করিস যে এইটুকুই তোর প্রাপ্য ছিল, এর থেকে বেশি তুই পাওয়ার যোগ্য ছিলিস না? মোটামুটি মানে আক্ষেপ নেই জীবনের প্রতি যে আমি আরো বেশি কিছু পেতে পারতাম, আমার যোগ্যতা ছিল, ভাগ্য আমার সাথে দিল না? না, ভাগ্য আমার সাথে দিয়েছে। আমি মোটামুটি মনে করি যে আমি যা যা চেয়েছি, যেরকমভাবে চেয়েছি পেয়েছি। আর মানে বেশি চাওয়া মনে হয় ঠিক হবে না। আমার মোটামুটি আমি যা চাই পেয়েছি। আরও কি চাই? আরও একটা মানুষের কত লাগে? এটাও কঠিন কথা, একটা মানুষের কত লাগে। এই যে একটা মানুষের এত লাগে বলে আজকে একজন প্রফেসর সে তার কত টাকা লাগে বলো? এটা তো ঠিক কথা। তো চাওয়া তো শেষ নেই, চাওয়ার একটা লিমিট রাখা উচিত। আমার মনে হয় চাওয়াটা একটা জায়গায় থামাও দরকার, আমরা থামতে জানি না। তো তোর এতটা জীবন তো পার করে এই পরিপ্রেক্ষিতে আগামী দিনে তুই তো বললি একটা এনজিওর মতো কাজ করবো, একটা স্বপ্ন আছে। আরো চাই বাচ্চাদের, মানে এনজিওর মারফতে বাচ্চাদের পড়ানো করে যতটা পারবো আমি। তোর কাছে জীবনের দর্শন কি এটাই যে সংসার করলাম, বিয়ে করলাম, ছেলে মেয়ে সাহায্য করলাম, আরো দুস্থদের টেনে তুলতে চাই। আমি স্কুলেও করি সবাইকে, মানে আমার ছাত্রছাত্রীদের যারাই আমার কাছে আসে হেল্প চাইতে, আমি তাদের হেল্প করি যেভাবে পারি, যতটা পারি। এই নিয়ে জীবন, এই নিয়ে আমার জীবন। এর বেশি চাওয়া না। ছেলে মেয়ে মানুষ হোক, বড় হোক, তারাও মানুষের মতো মানুষ হোক। শুধু টাকা পয়সা ইনকাম করুক এটা আমি চাই না, তাদের মধ্যে একটু মনুষ্যত্ব থাকুক। মানে তুই এটা বলছিস, মানে আজকে ওর ছেলে ডেট্রয়েটে গেছে মিশিগান ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতে, ডেফিনেটলি ইজ এ স্কলার। তা আজকে ছেলেটা স্কলারশিপ পেয়ে ভালো পাস করলো, চাকরি করুক বা ব্যবসা করুক, হি ইজ আর্নিং আ লাম্প সাম মানি, সে বিরাট কিছু আয় করলো, কিন্তু তোর ছেলে বাইরে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে তোর কাছে তোর ছেলের সাফল্যটা তুই কীরকম ভাবে দিবি? মানে ছেলে অনেক আয় করছে, সুস্থ আছে, কিন্তু বাইরে আছে, ডাকলে তুই ছুতে পারছিস। হ্যাঁ, সেটা একটু কষ্ট, ছুতে পারছি না, কিন্তু ওর স্বপ্নটা পূরণ হোক সেটা আমি চেয়েছি। আর ও আসবে, ও চলে আসবে, ওর স্বপ্ন সে তো অবশ্যই চলে আসবে, নিশ্চয়ই আসবে। এই যে আমাদের অনেকের বাড়িতে বা এখনকার অনেক বাড়িতে এই সমস্যা যে ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত, সংসার করছে বা সংসার করছে না, বিরাট আয় করছে, লামসাম হ্যান্ডসাম মানি, কিন্তু বাবা সিঁড়িতে পড়ে গেল কি মার হাত মচকে গেল, ছেলে বা মেয়ে কিন্তু আসতে পারছে না। এই জায়গাটা তোর কাছে কেমন লাগে? এটা খুবই বেদনাদায়ক সত্যি। আমরাও জানি না এর শিকার হব কি না, কারণ আমার ছেলেও বাইরে এখন, যদি না আসতে পারে, যদি প্রলোভন ওকে আটকে দেয়, তাহলে হয়তো আমরা এরকমই শিকার হব। মেয়ে আছে আমার, এখন মেয়েও দাদার দিকে পা বাড়িয়ে আছে, বাড়াতেই পারে, কোনো ভরসা নেই। এখনকার ছেলে মেয়েরা তাদের স্বপ্ন পূরণ করতেই চাইবে, আর ওদের টার্গেট খুব হাই। তবে আমি চেষ্টা করব, বলবো আসতে, আমার দেশেই যেন সে ফিরে আসে। সে ঠিক কথা, কিন্তু এখন যেটা হয়ে থাকে সচরাচর ভীষণভাবে হয়ে থাকে, ওটাই তো খুব মানে কষ্টদায়ক। কোনটা তোর কাছে মানে আকাঙ্ক্ষিত, মানে অল্প আয়
করা ছেলে বাড়িতে বাড়িতে রয়েছে, থাক, হ্যাঁ। নাকি বেশি আয় করা ছেলে বাড়ির বাইরে রয়েছে? না, আমি চাই অল্প আয় হোক, কিন্তু ছেলে বাড়িতে থাকুক, সবাইকে নিয়ে থাকুক, সবাইকে নিয়ে আনন্দ থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি চাইবো। আমার হিউজ ইনকাম, হিউজ এইসব আমার আকাঙ্ক্ষা না। না, তুই তো বলি তো চাই না। চাওয়াটা খুব কম। হ্যাঁ, আমি একটা লিমিট রাখি, বিশেষ না, এই চাহিদাটা যদি আমরা সীমারেখা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সুখী হতে পারি। অনেক মানে চাহিদার আমরা সন্তুষ্ট সীমারেখা হওয়া রাখতে যায়, পারি। হ্যাঁ, সন্তুষ্টিটা পাওয়া যায় মনে, আর শান্তিতে থাকা যায়। আর যদি আমার আরো চাই করতে থাকি, সারাক্ষণ চাইতেই থাকবো। এটা তো সত্যি কথা। ছোটবেলায় কোনো ঘটনা মিস করিস? ছোটবেলায় ঘটনা মিস করি বলতে, আমি গ্রামের মেয়ে, আমি গ্রামে জন্ম আমার। তুই কোথায় বললি? তালপুরে জন্ম? তালপুরে তো আমি জন্ম না, ওখানে আমি এসেছি। আমি হাওড়া জেলায় আমার জন্ম, গ্রামে। আচ্ছা আচ্ছা, কোথায়? এবং সেটা হাওড়ায় আমতা। আচ্ছা। ওই আমার জন্ম ওখানে, ছোটবেলাটা ওখানে কেটেছিল। তারপর কতদিন? আমরা হ্যাঁ, ওখানে আমি ওই ক্লাস 2-3 পর্যন্ত ছিলাম। আচ্ছা, তারপর মানে হালকা হালকা স্মৃতি আছে। হ্যাঁ, হালকা বালিগঞ্জ থাকতাম। তারপর আচ্ছা। বালিগঞ্জে আমার বাবার মিষ্টির দোকান ছিল, ওখানেই আমরা থাকতাম গোল পার্কের সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ওখান থেকে আমরা এখানে চলে এসেছি। তো বাহ। সেই ছোটবেলাটা আমার খুব মনে পড়ে। সেই গ্রামের সেই সবুজ। গ্রামের সবুজ মাঠ ঘাট, তারপরে গরু, চুষামি দৌড়াদৌড়ি করতিস? করা, হ্যাঁ, আম পেড়ে খাওয়া, তেঁতুল পেড়ে খাওয়া, সেই সব ছোটবেলার স্মৃতি। যদি এখন এরকম ছেড়ে দেওয়া হয়, হঠাৎ করে একদিন নিয়ে গিয়ে যাও যাবো। গরুর মতো যাও চড়ে খাও, ভেবেছি তো যাবো বলে, কথা দিয়েছি আমার কাকিমাকে যে আসবো আমি গ্রামে। হ্যাঁ? যদি এরকম হয় হ্যাঁ। যে ছেড়ে দেওয়া হলো মাঠে, আম জামা, যদি উঠবি গাছে উঠবি? সেই বয়স কি আর আছে? সেই ছোটবেলার মন আর এখন কি সেই মনটা আছে? গাছে উঠতে পারবো? এখন তো আমার মানে একদিন যদি হারিয়ে যেতে পারিস? শরীর পারমিট করবে না। হ্যাঁ, চাই আমি হারিয়ে যেতে, ওরকম সেই ছোটবেলায় ফিরে যেতে চাই আমি। এটা অবশ্য অনেকেই চায়, হ্যাঁ, সে ছোটবেলাতে হারিয়ে যেতে, কিন্তু সময় বা সুযোগ পাওয়া যায় না, পাওয়া যায় না, শরীরও দেয় না শরীর এটা ঠিক। পারমিট করে না। তোর কি মনে হয় এই যে চাওয়া পাওয়ার মধ্যে তোর এমন কোনো গুণ আছে তোর, যেটাকে নিয়ে তুই নিজে গর্ব করতে পারিস যে হ্যাঁ, এটা আমি পারি, আর কেউ পারে না? এরকম কোনো গুণ আছে? নিজের প্রতি নিজে অহংকার করার মতো এমন কোনো গুণ? প্রত্যেকটা মানুষের গোপন অহংকার থাকে, নিশ্চিত তোরও আছে। কি নিজের কথা আর কি বলবো, আমি অ্যাডজাস্ট করতে পারি, খুব খুব সহ্য করতে পারি, মানে যেটা তোর আর কোনো ভাই বোন পারে না, তোর কোনো বন্ধু বান্ধব পারে আমি না। অনেকেই অ্যাডজাস্ট হয় না বলেই তো, আজকালকার ছেলেমেয়েরা অ্যাডজাস্ট করতে পারে না বলেই তো এত অশান্তি। আর প্রচুর সহ্য করতে পারি আর কি, মানে আমার মনে হয় যে আমি খুব সহ্য মানে করতে পারি। এটাই বলছি, এটাই তোর গোপন অহংকার, হ্যাঁ, আমার যে মনে তুই হয়। অনেক সহ্য করতে হ্যাঁ, পারিস। সহ্য করতে পারি বলেই আমি এরকম, মানে আজকে এই জায়গায় এসেছি। এটা কি খুব প্রয়োজনীয় আজকের দিনে? দেখো, অসহিষ্ণুতা মানুষকে তো ভুল সিদ্ধান্ত নিতে করে না। মানুষ তো ধৈর্যশীল না হয়, স্থির না হয়, শান্ত না হয়, তাহলে সে পদে পদে ভুল করবে, আমার মনে হয়। এখন আমার এটা ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে একটু সহনশীলতা, ছেলে বা মেয়ে বলে সহনশীলতা থাকবে তা না, ছেলে বা মেয়ে সবারই কিন্তু একটু সহনশীলতা, একটু ধৈর্য, এগুলো এই থাকা যেমন দরকার। তুইও স্কুলে পড়তিস, হুম আজকে তুই স্কুলের টিচার, হুম এই যে তখন তোরা বন্ধু বান্ধব মিলে পড়তিস আর আজকে সবাইকে পড়াচ্ছিস, হুম এই দুটো পরিস্থিতির মধ্যে তোর কাছে কোন পার্থক্য প্রকট লাগে? যে আমরাও তো ছাত্র ছিলাম, এরাও ছাত্র, আমরাও ছাত্র ছিলাম, এরাও ছাত্রছাত্রী, কিন্তু এই দুটো জেনারেশনের মধ্যে তুই কোন পার্থক্য তোর কাছে বেশি প্রকট বলে মনে হয়? আমি যেটা দেখি এখন, আগে আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম তখন আমরা টিচারদের যে রেসপেক্টটা করতাম, সেই রেসপেক্টটা এখন সেই রকম আর নেই। কারণ কি, আমরা অফিস ঘরে, মানে টিচারদের ঘরে ঢুকতে ভয় পেতাম। এখন হামেশাই দেখি আমার ঘরের বাচ্চারা আন্টি আসবো বলে না, এমনি ঢুকে পড়লো, মানে ওদের ভয়টা অনেক কম দেখি তো। কারণ আমরা টিচারদের এখনও যে সম্মানটা দিই, রাস্তায় দেখা হলে, মানে এখনও কিছু বছর আগে আমার সঙ্গে আমার স্কুলের টিচারের দেখা হয়েছিল, আমি রাস্তায় দাঁড়িয়ে ওনাকে নমস্কার করলাম, কিন্তু এই ব্যাপারটা মনে হয় এখনকার জেনারেশনের মধ্যে নেই, পাইনি আমি। তোর কাছে এইটাই মনে হচ্ছে তাহলে যে এটা দেখছি, বর্তমান হ্যাঁ। প্রজন্মের কাছে সম্মানটা
অনেকটা কমে যায়। হ্যাঁ, সম্মানটা তুই যে শিক্ষাটা দিস ছাত্ররা গ্রহণ করে, বা তুইও কি নিজের কাছে নিজের সৎ যে তুই ঠিক 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 মতো শিক্ষা দিচ্ছিস কিনা? সেটা, হ্যাঁ সেটাও তো একটা মানে তোর কি মনে হয়, তোর নিজে কি মনে হয়, তুই নিজেকে মানে অনেস্টলি ডিসপোজ অফ ইউর ডিউটি? আমি যেটুকু করতে পারি সেটা সৎভাবেই দেওয়ার চেষ্টা করি, এবং আমি একদম পুঁথিগত বিদ্যা মানে এইটা পুঁথিগত যেটা শিক্ষা সেটা তো আছে দিই, কিন্তু আমি ওদের একটু নৈতিক শিক্ষাও দিই। বাহ 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 বাহ, খুব যেটা ভালো, বলি ওদের মধ্যে এটা খুব ভালো জিনিস, খুব ভালো হ্যাঁ, জিনিস। নৈতিক শিক্ষা যেটা দিই যে একটু পড়াশোনায় তোরা কম হ, তোরা একটু পড়া না পার অসুবিধে নেই, কিন্তু তোরা এইগুলো করবি, মানুষকে সম্মান দেওয়া, এই করা ওই করা, যেগুলো ওদের নীতিগত শিক্ষা দেওয়া উচিত সেগুলো আমি ওদের বলি। যে হয়তো সবাই একরকম তোরা পড়াশোনা পারবি না, সবার মেরিট এক না, কিন্তু সবাই তো তোরা মাকে বাবাকে ভালোবাসতে পারবি, মা বাবার কথা শুনতে পারবি, এইগুলো করিস। আর আমি একটা কথা বলি যে তোর মা বা বাবা যারা তোকে আমাদের স্কুলে পাঠিয়েছে, মা হয়তো লোকের বাড়ি কাজ করছে, সেই বা আমার কাছে পাঠিয়েছে, আমাদের স্কুলে পাঠিয়েছে, ভাবছে স্কুলে বাচ্চাটা যাচ্ছে মানে তারা শিখে আসছে, আমার বাচ্চাও শিক্ষা হচ্ছে। কিন্তু তোরা যদি স্কুলে এসে যদি খেলাধুলো করে আর এই বদমাইশি করে চলে যাস তাহলে কি হবে? তোরা যখন স্কুলে আসবি একটা কথা ভাববি যে আমি স্কুলে এসেছি আজকের দিনটা, আজকে একটা কিছু শিখে যাব, কিছু একটা নিয়ে যাব আমার ঝোলায় করে, একটা কিছু শিখবই, এটা করবি। কোনো দিনও খালি হাতে যাবি না, আসবি কিছু একটু শিখে তবে যাবি। খুব মূল্যবান কথা। সে পড়াশোনাই হোক আর নীতি শিক্ষাই হোক, কিছু একটু শিখে যাবি, প্রতিদিন প্রতিদিন একটু একটু করেই তুই শিখবি। এই জন্য শিক্ষককে চিরকাল সমাজে সর্বোত্তম স্থান দেওয়া হয়েছে এবং শিক্ষাগুরুকে সবার উপরে রাখা হয়েছে। সেই ছোটবেলা আমরা পড়েছিলাম বিদ্যাতঞ্চ নিপত্যঞ্চ নৈবতুল্য কদাচনম স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। সেরকম কথা যে গুরুকে কোথাও নির্বাসিত করা যায় না, গুরু যেখানে যায় সেখানেই সে তার রাজ্য করে নেয়, সেখানেই সে তার শিষ্য করে নেয়। আচ্ছা, কলেজ থেকে এই যে যেটা সবাইকে করা হয়, তুই এক জায়গায় স্কুল করলি, এক জায়গায় প্রাইমারি স্কুল করলি, বেশ ঘুরতে 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 তুই 18 আরবিসিএসে ঢুকলি। এটা কোনো এইম ছিল না যে 18 আরবিসিএসে ঢুকবো, হয়তো কোনো এক সময় শখ ছিল যে মাস্টারি করবো, যাকে তুই ওখানে পড়লি, পাস করলি, মিটে গেল, জীবনে একটা অধ্যায় শেষ। এইবার যৌবন, প্রেম, ভালোবাসা, বিবাহ, এইসব করার পরে একটা যখন স্থিত অবস্থায় এলি, হঠাৎ করে 2-3 দশক পরে এতগুলো ছেলে মেয়ে এলো, তোকে ফোন করছে, তোকে ডাকছে, বারবার করে মেসেজ পাঠাচ্ছে, মানে হাউ ডু টেক ইট? ভীষণ আনন্দ যে আমার এই পুরানো স্মৃতি, পুরানো বন্ধুরা তারা ডাকছে করছে, এটা তো ভীষণ আনন্দের, আমার কাছে তো ভীষণ আনন্দ এই বন্ধুদের ফিরে পাওয়া, এটা ভীষণ পাওয়া, এটা কোনো মূল্য টাকা পয়সা দিয়ে মূল্য হয় না। বা এই যে আমাদের গ্রুপে এই যে সহৃদয় যে বেনেভোলেন্ট উইংটা, সোশ্যাল ওয়েলফেয়ার উইং, এই সহৃদয় সম্বন্ধে তোর কি মতামত? এই সহৃদয়কে আমরা ঠিকভাবে করতে পারছি? তোর কোনো নতুন প্রস্তাবনা বা কোনো জায়গায় সমালোচনা যে এটা ঠিক হচ্ছে না সহৃদয়, বা গ্রুপের বিষয়ে তোর এমন কোনো মূল্যায়ন যেটা ঠিক হচ্ছে না, এরকম করলে ভালো হয়, এরকম কোনো মূল্যায়ন, তোর কোনো প্রস্তাব, তোর কোনো সমালোচনা? গ্রুপে তো বিশেষ করে আমি গ্রুপটা একটু করি, বেশি করতে পারি না, তবে ওই আজকের চিন্তন যেটা তুই করিস সেটা আমি সবসময় দেখি, সেটা তো ব্যক্তিগত, ভালো লাগে। না, আমি গ্রুপের কথা বলছি, বা সহৃদয় নিয়ে। হ্যাঁ, সহৃদয়টাও আমি দেখি, মাঝে একটু মিসও করি মাঝে মধ্যে, সবসময় দেখা হয় না, তবে সহৃদয় যেটা হচ্ছে খারাপ ঠিকই তো চলছে, আমার তো কোনো মনে হয় না যে এটা খারাপ হচ্ছে। মানে তোর মনে হচ্ছে না যে যা যা চলছে তো ঠিক চলছে, তোর মনে হচ্ছে মোটামুটি ঠিকঠাক, আরও কিছু অ্যাড করতে পারলে ভালো মানে হয়। সেরকম কি প্রস্তাবনা তোর মনে কোনো প্রস্তাবনা? কারণ গ্রুপটা তো কোনো একজন কি না, গ্রুপটা সবাই কিনে, প্রত্যেকটা মানুষ, মানে আমাদের এই যে বন্ধুত্বের যে বৃত্ত, প্রত্যেকটা মানুষের একটা বিন্দু, একটি বিন্দুকে যদি সরিয়ে দেওয়া হয় তো বৃত্তটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে এই যে বন্ধুত্বের যে বৃত্ত, তার মধ্যে দেখে না দুটো ফোনটা যাবো, দেখে না, কেটে দে তাহলে, একটু কেটে দে, না আস্তে আস্তে। হ্যালো,
তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি আসছি, একটা করছি, হ্যাঁ একটুখানি দাঁড়াও, একটু দাঁড়াও। ফোন এসেছিল বাড়িতে, সাইলেন্ট করে দে। উফ, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। সবাই এখনই ফোন করছে, কাটতেও পারি না। হ্যাং হয়ে গেছে নাকি? ডিসকানেক্টও হয় না। মানে তোর যে মনে হচ্ছে যে ঠিকই তো চলছে, তা মানে ঠিক নট আপ টু দি মার্ক অ্যাকর্ডিং টু থট, মানে তোর ঠিক তোর চিন্তা অনুযায়ী ঠিকমতো হচ্ছে না পুরোটা, এরকম কি মনে হয়? চলছে, তবে ওর সঙ্গে যদি আরও কিছু যোগ করা যেত কীরকম? তাহলে ভালো হতো। কীরকম? যেমন আমি তো গ্রুপে দেখি সহৃদয় যে মানে সবাই তো যে যার নিজের মতন করে, বিশ্লেষণ করে। তো আমারও কিছু বলার ইচ্ছা হয়। হ্যাঁ বল, সবাই জানতে চায়, প্রত্যেকে বল, প্রত্যেকে বলে। কিছু সমর্থিত হবে, কিছু অসমর্থিত হবে, কিন্তু এটা তো প্রত্যেকটা বন্ধুর কাছে এটা খোলা জানলা যে শীতল বাতাস আসবে, হতেই পারে। আমি এরপর থেকে কিছু আমার নিজস্ব মতামত, হ্যাঁ অবশ্যই প্রত্যেকেই আহ্বান জানাই। সামনে এজিএম হবে, এবার আমাদের দুর্ভাগ্যবশত এজিএমটা এত দেরি হচ্ছে, সামনে এজিএম হবে, আমি লিখেও ছিলাম। প্রত্যেকেই কিছু তাদের প্রস্তাবনা নিয়ে হয় যে আরও ভালো কী করে করা যেতে পারে। ঠিক আছে, মূল উদ্দেশ্য একটাই, আমরা সবাই একসাথে থাকবো, কিছু তর্ক হবে, কিছু হাসি হবে, কিন্তু এই গ্রুপটার মর্যাদা এমন একটা জায়গায় যে পৌঁছো যেখানে আমরা সবাইকে গর্ব করে বলতে পারি আমরা টিনেজ আর্টিস্ট। ছোটোবেলায় বা আগে যখন আমরা গ্রুপটা ফর্ম করিনি, তখন অনেক কলেজে রিউনিয়ন হচ্ছে, অনেক কলেজে মানে প্রাক্তনীদের মিট হচ্ছে, আমরা ভাবতাম বা আমার মনে আসতো আমাদের কলেজে কিছু নেই, আমাদের কি সব হারিয়ে গেছে। কিন্তু আজকে আমরা খুঁজে পেয়েছি, এবং হয়তো অনেকের থেকেই, অনেক কলেজ থেকে এখন কিন্তু আমরা যথেষ্ট গৌরবান্বিত জায়গায় এসেছি। আমরা আবার দেখা করছি, সহৃদয় করছি। ডেফিনেটলি we have achieved some happiness, some award of gratefulness, ডেফিনেটলি, এটা অবশ্যই। আর সেই জায়গাতেই সবাইকে বলা, নতুন প্রস্তাব সমালোচনা হোক অস্তর্থ, তর্ক হবে দর্শনগত, ব্যক্তিগত না হয়। ব্যক্তিগত তর্কটা হানিকারক। দর্শন হোক, আমার মতের সাথে ওর মত নাই মিলতে পারে, তর্ক হবে, কিন্তু তাই বলে ওই মানুষটার সাথে আমার তো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। মানুষের সাথে কথা বলবো না, যেহেতু আমার কথা মানলো না সেহেতু মানুষটাকে সাথে কথা বলবো না, মানুষের থেকে দূরে থাকবো, যেখানে থাকবে সেখানে যাবো না। এটা তর্ক না, এটা তর্ক না, এটা অস্তর্থক তর্ক না। এবারে আবার দেখা, তুই কবার গেছিস? আবার দেখায় আমার যাওয়া হয়েছে একবারই। আর যাসনি? বিভিন্ন সমস্যা কি আমি নিশ্চিত তখন জানিয়েছি, এখন আর মনে নেই, তাই এবার অবশ্যই যাব। ভেরি গুড, এবার অবশ্যই যাব। ভেরি গুড। এই অবশ্যই কথাটা, কিছু মানুষ ওয়ার্কিং কমিটিতে আছে, কিছু মানুষ তারা নিরলস কাজ করে যাচ্ছে, ঠিক আছে, তারা ভলেন্টিয়ারলি করছে, কিন্তু বাকিদের চাই হচ্ছে অকুণ্ঠ সমর্থন। যেদিনকে একত্র হবে, যেদিনকে সমাবেশ হবে, সেদিনকে সবাই আসবে, এটাই আনন্দ যে আমাদের এতগুলো বন্ধু আছে, এটাই আনন্দ। এমনি তোর কাছে এই বন্ধুত্ব মূল্যটা কি? বন্ধুত্বের কী প্রয়োজন আছে? বন্ধুত্ব তো প্রয়োজন, বন্ধুই তো একটা খোলা জানলা মনের, বন্ধুকেই তো সব বলা যায়, বন্ধুর সঙ্গেই তো সব কিছু শেয়ার করা যায়। বন্ধুই তো এমন একজন মানুষ যে সবসময় পাশে পাওয়া যায়। আজ যদি তুই একটা খুব দারুণ, খুব ভালো সংবাদ পাস, সেই সংবাদ বন্ধ করবি, একটু বাপস এসছে, খুলে দিতে হবে দরজা। আচ্ছা, একটু অসুবিধা হচ্ছে, আজকে এই পর্যন্ত রাখছি, কারণ ওরও বাড়িতে একটা সমস্যা হচ্ছে। আবার অন্য দিন মনমিতালিতে অন্য কারোর সাথে দেখা হবে, ঠিক আছে? নমস্কার। বাই।